প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নালের আবু রুশদ, রয়েছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই যাব আবু রুশদের কাছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে ঘেরাও অবস্থান কর্মসূচি, এরপরে নির্বাচনের সময়সীমা, এরপরে আলোচনা, অনেক কিছু ঘটনা ঘটে গেছে, কিন্তু সংকট কিন্তু কাটেনি। আমরা লক্ষ্য করছি যে নানা একটা অনিশ্চয়তা কাজ করছে, নানা তৎপরতা আমরা নানান জায়গায় দেখছি। একই সঙ্গে যেটা হয়েছে সেটা হলো যে নির্বাচনের তারিখ নিয়ে সরকার এবং প্রধান বিরোধী দল বিএনপি একটা অনড় অবস্থানে রয়েছে। কেউ কেউ বলছেন তারা মুখোমুখি অবস্থান নিয়েছেন। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আজকে আমরা যে মুক্তভাবে আলোচনা করতে পারি, বাংলাদেশে যে এই কথাগুলো উঠে আসে সরকারি টিভিতে, টেলিভিশনে, এই বদ্ধ দুয়ারটা খুলে দিয়েছিলেন একসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাকশাল কায়েমের পরে উনি যখন নেন তখনই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র আসে। গতকাল যে তার মৃত্যু দিবস ছিল, তিনি নিহত হয়েছিলেন ঘাতকদের হাতে, তা আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। এরপরে আপনার এই জুলাই আন্দোলনে গত বছর বাংলাদেশে সকল দল মত নির্বিশেষে ফ্যাসিজমের বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়িয়েছিল। এটা তো অস্বীকার করার উপায় নেই। সবার লক্ষ্য ছিল একটা। সেই লক্ষ্যগুলো কি? আপনার একটা অবাধ মুক্ত পরিবেশ চাওয়া, যাতে উনি তর্ক করলেও, আপনার সাথে তর্ক করলেও আমরা তর্কটাকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে যেতে পারি, বাংলাদেশের স্বার্থের জন্য নিয়ে যেতে পারি, মুক্তভাবে কথা বলতে পারি, আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাই যেখানে সবাই সহনশীলভাবে কথা বলতে পারেন, তার রাজনীতিটা করতে পারেন। এটাই তো আমরা চেয়েছি। তা নাহলে শেখ হাসিনাকে আপনার পতনের জন্য এইভাবে আন্দোলন হলো কেন? এইসব কারণে হয়েছে। আরেকটা বড় কারণ ছিল যে দীর্ঘদিন বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি। আপনার কয়েকটা নির্বাচন গিয়েছে, কোনো ভোট দেয়নি। বাংলাদেশের মানুষ বেশিরভাগই ভোট দিতে পারেনি। দেখা গেছে 2%, 3% ভোট পড়েছে। মানে আওয়ামী লীগের লোকও ভোট। নির্বাচন নামই তো হয়ে গেছে, দামি নির্বাচন, রাতের নির্বাচন। এখন এই পর্যায়ে তো বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। বাংলাদেশের জন্মই হয়েছে গণতন্ত্রের জন্য, তাছাড়া বাংলাদেশের জন্ম হতো না। তা আপনি গণতন্ত্র রাখতে গেলে আপনার নির্বাচনকে আনতে হবে, এটাকে আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? তার আদর্শটা মানুষের কাছে তুলে ধরা এবং ক্ষমতায় যাওয়া, এবং ক্ষমতায় গিয়ে তা বাস্তবায়ন করা। এটা সকল রাজনৈতিক দলের উদ্দেশ্য, মতবিরোধ থাকলেও। এখন এখানে সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে গিয়ে বিএনপি। তো বিএনপি চাইবে, তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় নাই। আপনি চিন্তা করে দেখেন 2006 সালের পর থেকে এই দলটার উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে। কেন নির্যাতন নেই? 60 লাখের মতো কর্মী মামলা ভোগ করেছে, 2400-র উপরে গুম হয়েছে, খুন হয়েছে, এরকম একটা সংখ্যা আছে। তো এগুলো তাদের মধ্যে একটা ক্ষোভ আছে, দুর্দশার একটা ইতিহাস তাদের মধ্যে আছে। তারা চাইবে যে যত দ্রুত সম্ভব নির্বাচনটা তারা চাইতেই পারে, এবং তারা ক্ষমতায় যেতে চায়, তাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। এখন অন্যান্য দল যেটা বলছে যে না, নির্বাচন হয়তো তাদের একটু দ্বিমত আছে, তারা একটু পরে চায়, এবং আবার সরকার হয়তো চাচ্ছে যে না, এটাকে হয়তো আরেকটু সংস্কারটা করে, যেমন ভোটার তালিকাগুলো ঠিক করে, তারপরে অন্যান্য জিনিসগুলোকে ঠিক করে তারপরে নির্বাচনটাকে দেয়া। কারণ তারা চাচ্ছেন যে একটা এমন একটা নির্বাচন করতে, যেটা ডক্টর ইউনূস বলেছেন, যেটা একটা ঐতিহাসিক, একটা সুন্দর নির্বাচন হবে, যেটা বিশ্ব তাকিয়ে দেখবে। আপনি তো এখন সব যদি বিবেচনা করেন, সব তো আর আপনি পারফেক্টলি করতে পারবেন না। সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে। সেখানে এই সরকারকেও ছাড় দিতে হবে, বিএনপিকেও ছাড় দিতে হবে, ওনাদেরকেও ছাড় দিতে হবে, জামাত ইসলামকেও ছাড় দিতে হবে। সবাই একটা মাঝামাঝি পর্যায়ে আসাটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক। আপনি যেখানে যান দেখবেন যে সেখানে একটা দাবি চলছে। আপনার দেখা যাচ্ছে কি যে আমাদের আর্মির চাকরির চ্যুত সৈনিক যারা শৃঙ্খলা ভঙ্গের কারণে চাকরি গেছে, তারাও গিয়ে প্রেস ক্লাবে, আমাদের জাতীয় প্রেস ক্লাবে শুয়ে পড়ছে। আপনার তারপরে ওই কে আসছে যে আপনার এই যে জুয়েলারি সমিতি তাদের দোকান বন্ধ করে দিয়েছে। আচ্ছা, ডক্টর ইউনূসের বাসা যমুনা, ওইটা একটা প্রোটেক্টেড এরিয়া, সেখানে যে খুশি সে যাচ্ছে। আপনার সচিবালয়ে কি চলছে আপনি দেখছেন। এর আগে তো আপনি দেখছেন যে চিকিৎসক থেকে শুরু করে হেন কোনো পেশা নেই যে যারা যায়নি। এই অবস্থা সৃষ্টি করলে আপনি কার মাথা ঠিক থাকবে আমাকে বলুন। একটা তো সুষ্ঠুভাবে কিছুদিন চালাতে দিতে হবে। আমি অস্বীকার করি না, এই সরকারের উপদেষ্টাদের একটা অংশ এবং প্রশাসন এখনো কার্যকর হয়নি, অনেক স্লো, অনেক ধীর গতির। এবং আরেকটি গোষ্ঠী আছে, যেই গোষ্ঠীটা
আপনি পর্দার আড়ালেও বলতে পারেন, আবার সোশ্যাল মিডিয়াতে তারা প্রকাশ্য এটাও আমি বলতে পারি, বিএনপি এখন চাচ্ছে যে একটা কঠোর অবস্থানে তারা গেছে। তার কারণ আমি মনে করি যে বিএনপির সাথেও কিন্তু ঠিক মানে বিভিন্ন জায়গা থেকে সঠিক আচরণ করা হয়নি। আবার এই সরকারের সাথেও বিএনপির একটা দূরত্ব সৃষ্টি করা হয়েছে। তা আমি বলবো যে যতগুলো রাজনৈতিক দল আছে, ধরেন জামাত ইসলামী আছেন, এনসিপি আছেন, এবি পার্টি আছেন, তারপরে কমিউনিস্ট পার্টি আছেন, যারাই থাকুক বাংলাদেশে, সেটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল হোক, সেটা সেকুলার রাজনৈতিক দল হোক, সেটা কমিউনিস্ট পার্টি হোক, সবাইকে তার মত প্রকাশ করার সুযোগ দিতে হবে। তার কারণ আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি গণতন্ত্র মানেন, আপনার গণতন্ত্র বা রাষ্ট্র ব্যবস্থার সূচনা কারা করেছিলেন? এরিস্টটল, প্লেটো এরা তো। এরিস্টটলের সেই বাণীটা কি? ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল, মানুষ মাত্রই রাজনৈতিক প্রাণী। যারা বাংলাদেশকে বিরাজনীতিকরণ করতে চায়, যে না রাজনীতির দরকার নেই, এই 1/11-এর আগের থেকে যেটা শুরু হয়েছে, যে না রাজনীতিবিদ থাকবেন, এবং আপনি দেখবেন ঢালাওভাবে রাজনীতিবিদদের শুধু গালাগালি করা হয়, যেন প্রশাসনের সবাই ফেরেশতা, আমরা সাংবাদিকরা সব ফেরেশতা, অন্যান্য সকল পেশার লোক ফেরেশতা, আর মানে মানে যারা আমলা হবে তারা ফেরেশতা, কিন্তু রাজনীতিবিদরা সবচেয়ে খারাপ। আচ্ছা, রাজনীতি না থাকলে একটা দেশ চলে কেমনে? সেটা কমিউনিস্ট দেশ হোক, সেটা গণতান্ত্রিক দেশ হোক, এমনকি একটা রাজতান্ত্রিক দেশ হোক, ওটা তো রাজনীতির মাধ্যমেই চলে। তো যারা এই ফাঁদটাতে পড়ছেন, তারা এই সংকটটাকে আরো ঘনীভূত করার চেষ্টা করছেন, এবং আমি বলবো এটা হচ্ছে একটা সুশীল একটা শ্রেণী বাংলাদেশে। এখানে একটা প্রশ্ন রয়েছে আবরুষ, সেটা হলো যে আমরা সাম্প্রতিককালে কিছু ঘটনা দেখছি যে এই সরকারের ব্যাপারে একটা অভিযোগ উঠিয়েছে যে বিরাজনীতিকরণ করতে চাচ্ছে, কিন্তু রাজনৈতিক দলগুলো এমন এমন জায়গায় যাচ্ছেন বা এমন আচরণ করছেন যে তারাও কিন্তু রিস্কে পড়ে যাচ্ছেন, তারা এই সেই পুরনোর পথে হাঁটার চেষ্টা করছেন, তারা লাভ কি হলো? সব অস্থির হয়ে গেছে। রাজনৈতিক দল থাকলে ভাই মারামারি হবে, রেষারেষি হবে। আপনি ইন্ডিয়াতে দেখেন না, আপনি আমেরিকাতে দেখেন না, আমেরিকা এতদিন ধরে গণতন্ত্র চর্চা করছে, ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি কি পরিমাণ মারামারি করছে, কি পরিমাণ ওদের মিডিয়া মারামারি করছে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। বাংলাদেশের গণতন্ত্র তো আপনি সুযোগ দেন নাই, বারবার এই গণতন্ত্রটাকে ব্যাহত হয়েছে, এবং আমি বলবো এর জন্য সবচেয়ে বেশি দায়ী আমাদের একটা সুশীল শ্রেণী। তারা আজকেও ডক্টর ইউনূসের সাথে, আমি একটা সিনারিও চিন্তা করি যে ডক্টর ইউনূসকে হয়তো ওনার আশেপাশে এবং এদিকে কিছু লোকজন আছে, তারা রাজনীতিবিদদের সাথে লাগিয়ে দিচ্ছেন। আবার ধরেন এই যে এবি পার্টির সাথে লাগিয়ে দিচ্ছে বিএনপির সাথে লাগিয়ে দিচ্ছে জামাতের সাথে লাগিয়ে দিচ্ছে এনসিপির, আবার এনসিপির সাথে লাগিয়ে দিচ্ছে বিএনপির। মানে এই ধারাটা আমি লক্ষ্য করছি খুবই ভালো। সরকারের যেমন দায়িত্ব আছে, আবার রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে, তাদের মাথা একটু ঠান্ডা করা দরকার, তার কারণ তারাই দেশ চালান। এখানে একটা কথা বলে রাখি, রাজনৈতিক দলগুলোর ঠান্ডা থাকার পরিবেশ কিন্তু এখনো বিরাজমান। কেন? আমরা যেভাবেই বলি না কেন, আসলে জামাত ইসলাম বলুন, বিএনপি বলুন, এনসিপি বলুন, এরা কিন্তু আধা সরকার। কি অর্থে আধা সরকার? এরা সব সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছে, এরপরে ঠান্ডা নয় কেন? যে আসলে আপনি যদি চিন্তা করেন যে 2008-এর নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটাকেও কিন্তু নিয়ে অনেক কথা আছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা স্পষ্ট কথা আছে। আপনি এই যে আপনি 91 সালে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, 96-তে হয়েছে, 2001-এ হয়েছে, এই তিনটা নির্বাচন নিয়ে বিতর্ক ছিল না। তখন আপনার রেষারেষি হলেও কিন্তু একটা জিনিস মানিয়ে নিত সবাই। আওয়ামী লীগ যেটা সবচেয়ে বড় ভুল করেছে, তারা একটা বড় রাজনৈতিক দল হওয়ার পরেও তারা রাজনীতি দিয়ে দেশটা চালায়নি, তারা চালিয়েছে প্রশাসন আর গোয়েন্দা সংস্থা দিয়ে। আপনি যখন দীর্ঘদিন একটা দেশ মানে প্রশাসন এবং গোয়েন্দা দিয়ে মানে আপনি চলায়, আপনি হয়তো আপনার হয়তো খেয়াল আছে যে আমরা যারা সাংবাদিকতা করেছি, আমি তো দৈনিক পত্রিকা থেকে চলে আসতে বাধ্য হয়েছি এদের অত্যাচারে, জানি। হ্যাঁ, এই গোয়েন্দা সংস্থার অত্যাচার আপনি যখন এভাবে চালান, তখন হয় কি যে অন্যান্য রাজনৈতিক দল বা সবাই অস্থির হয়ে যায়, আমি কত তাড়াতাড়ি আমার ইটাকে আসবো, আমার আদর্শটাকে নিয়ে আসবো, আমি একটু রেসপাইট পাবো, আমি তাড়াতাড়ি সামনে নিয়ে যেতে পারবো। এটা আমি দোষের কিছু দেখি না, এটা স্বাভাবিক একটা মানে জিনিস আর কি। তবে আমি বলবো যে আপনি যেটা বললেন, এখন যথেষ্ট মাথা ঠান্ডা করার সুযোগ তাদের আছে। তারা, আমার মনে হয় যে এমন কিছু হয়ে যায় নাই যে বিএনপি এনসিপির সাথে কথা বলতে পারবে না, এরা বাচ্চা ছেলে, নতুন আসছে, এনসিপি জামাতের সাথে কথা বলতে পারবে না, এই সমস্ত আমি বুঝি না। এই যে এই অন্যান্য জিনিস বন্ধ করে আমার মনে হয় মাথাটা ঠান্ডা করা দরকার, এবং মানুষকে বোঝা দরকার সকল পেশার। আমাদের কতগুলো মানুষ আছে আমাদের দেশে, শিক্ষিত মানুষ, কথায় কথায় বলে না ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হবে, এটা এরকম করা হচ্ছে না কেন, শক্ত একটা মানুষ থাকলেই হয়। এই ধরনের উল্লুকিপনা, এই ধরনের চিন্তা, এই চিন্তাটা খুব ডেঞ্জারাস। মনে রাখতে হবে যে রাজনীতি দিয়ে এবং গণতন্ত্র দিয়ে বাংলাদেশ চালাতে হবে। যদি বাংলাদেশে গণতন্ত্র থাকে তাহলেই একমাত্র বাংলাদেশ সামনে যেতে পারবে, তা নাহলে বারবার পিছলে পড়বে। ব্যারিস্টার সানি,
আসলে আবু রুশদ বর্তমান রাজনৈতিক দলগুলোর এটা চিত্র দেওয়ার চেষ্টা করলেন এবং এটাই সত্য। কিন্তু আপনি নতুন রাজনীতিবিদ, তরুণদের প্রতিনিধি আমরা বলতে পারি, এবং 5ই অগাস্টের পর রাজনীতির নানা টানাপোড়েন আপনার কাছ থেকে দেখছেন, বিশেষ করে এই সময়টার মধ্যে দুটো প্রশ্ন এসছে। সেটা হলো যে 5ই অগাস্ট কি রিজিম চেঞ্জের জন্য হয়েছে নাকি অন্য কিছুর জন্য হয়েছে? এনসিপির নেতা নাহিদ ইসলাম স্পষ্ট বলেছেন, যে হতাশা প্রকাশ করেছেন যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অধরা থেকে যাচ্ছে। এই যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এই শব্দটি বা এই চেতনাটা কি অনেকে ধারণ করছে, আর অনেকে এখান থেকে সরে যাচ্ছে? সংকটটা কি এখান থেকেই শুরু? আপনি যথার্থই বলেছেন আসলে যে আমাদের এই যে পোস্ট মনসুন আপরাইজিং, এটার এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এটার আকাঙ্ক্ষাটাকে সব রাজনৈতিক দলগুলো আসলে উপলব্ধি করার প্রয়াস চালানো দরকার। তাহলেই আমরা আসলে কেমন বাংলাদেশ চাই এটা আমরা বুঝতে পারবো। দেখুন, এই অভ্যুত্থানের পরে প্রথমে যখন দায়িত্ব গ্রহণ করলেন 8ই আগস্ট, আপনার নিশ্চয় মনে আছে, অন্তর্বর্তী সরকার, এরপরে সবগুলো রাজনৈতিক দল এবং অংশীজনকে তারা ডেকেছিলেন এবং সেখানে এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছিলাম ডক্টর ইউনূসকে যে আপনি যে ইন্টারিম যে গভর্নমেন্টটা আছে এটার পাশাপাশি আপনি প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে আপনি একটা সমন্বয় টিম বা এরকম কোনো কিছু একটা করলে যারা এই যে বিভিন্ন সংকটে বিভিন্ন সময়ে আপনাদের সাথে কথাবার্তা বলে বা লিয়াজোটা করাটা সহজ হতো, এটা বলেছিলাম। তো আমরা এটাতে কোনো পজিটিভ পাইনি, রেজাল্ট পাইনি, বা ওটা বাস্তবায়ন করা হয় নাই। তো দেখুন, এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে নতুন একটা বাংলাদেশ চাই, আপনি আমাকে যে তরুণ প্রজন্মের প্রতিনিধি আকারে বললেন, আমি খুব খুশি হয়েছি, আমি এটাকে কমপ্লিমেন্ট আকারে নিচ্ছি। দেখুন, বর্তমান বাংলাদেশে যে আপরাইজিংটা, এটাই তো ছিল তরুণদের নেতৃত্বে আসলে আপরাইজিংটা হয়েছে, যে অভ্যুত্থানটা হয়েছে। এখানে যে বিশাল একটা অংশ আসলে তরুণ যারা গত 20 বছরে আসলে ভোট প্রয়োগ করতে পারে না, ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এবং যে আকাঙ্ক্ষা নিয়ে এই অভ্যুত্থানটা ঘটলো। আমি প্রায়শ একটা কথা বলে থাকি যে আসলে আমরা 36শে জুলাই বলি, এই জুলাইয়ের এই 36 দিন বা কয়েক সপ্তাহের আসলে মানুষের রাগের বা বিক্ষোভের ফসল আসলে এটা না। ইভেন এটাকে মাত্র এই ফ্যাসিস্ট রেজিমের 16 বছরের একটা বন্ধনীর মধ্যে ব্র্যাকেট বন্ধ করে রাখাটাও আসলে যৌক্তিক হবে না। আমি তো মনে করি যখন থেকে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হয়েছে, এই পুরো 53-54 বছর ধরে যে আমাদের যে গণতান্ত্রিক একটা নতুন বাংলাদেশ যে আমরা চাই, যে একটা স্বপ্ন নিয়ে এই দেশটা গঠিত হয়েছিল, এটা পুরো সময় ধরে আসলে না পাবারই রাগ মানুষ উগরে দিয়েছে। দেখুন, নতুন বন্দোবস্তের কথা বলছি আমি, নতুন বন্দোবস্তকে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই। আমরা এমন একটা রাজনৈতিক কালচার চাই, হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতা, মতের দ্বৈততা, মতের ভিন্নতা, এটা থাকবেই। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। ডেমোক্রেটিক এক্সারসাইজে এগুলো বিউটিফাই করে। কিন্তু এটা যদি এরকম হয় যে একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে অভ্যুত্থান করে পরবর্তী যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা নিজেরাই মারামারি করছে, কাদা ছোড়াছুড়ি করছে, এটা আসলে অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। তো এটা খেয়াল করা দরকার। আর অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যদি আমরা লালন করতে না পারি, তাহলে আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের পথ, এটা ক্রমান্বয়ে আসলে বাধাগ্রস্ত হবে। দেখুন, আমরা এই বাধাগ্রস্তের পেছনে কি রাজনৈতিক দলগুলোর ভূমিকা রয়েছে? ভূমিকা তো রয়েছেই। দেখুন, কেন? সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করলাম, একসাথে মিছিল করলাম, স্লোগান দিলাম, আমরা কেন আর একমত হতে পারছি না? এর একটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা আন্দোলন পরবর্তী সময়ে আমরা আসলে আমি কতটুকু অবদান রেখেছি, আমার ক্রেডিট নেওয়ার, আমার হিস্সা নেওয়ার যে একটা প্রয়াস চালিয়েছে রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে, এটাই আসলে অনৈক্যের মূল কারণ। দেখুন, নির্বাচনের কথা আমরা বলছি, নির্বাচন তো অবশ্যই দরকার, কারণ নির্বাচন ছাড়া আমাদের গণতন্ত্রের যে উত্তরণের তো একটাই পথ, নির্বাচন। এখন প্রশ্ন হচ্ছে যে এই
অভ্যুত্থানটা কি শুধুমাত্র একটা নির্বাচন আয়োজনের জন্যই হয়েছিল, না এর আকাঙ্ক্ষাটা আরও ব্যাপক, আরও বিস্তৃত? তো এইটা আমি এই কথাটাও প্রায়শই বলে থাকি যে আকাঙ্ক্ষাগুলো আসলে আমাদের দেয়াল লেখনগুলোতে, গ্রাফিটিগুলোতে চমৎকারভাবে ফুটে উঠেছে। এখানে দেখুন, আমি নির্বাচনের বিরোধিতা করছি না, আমি অবশ্যই নির্বাচন চাই, আমার দলও নির্বাচন চাই, বাংলাদেশের মুক্তিকামী, গণতন্ত্রকামী প্রতিটি মানুষ নির্বাচন চাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচন একটা নির্বাচন আয়োজনের জন্যই কি অভ্যুত্থান হয়েছে? এই দেয়াল লেখনগুলো পড়ে দেখবেন একটাতেও কিন্তু লেখা নেই অনতি বিলম্বে নির্বাচন চাই, আশু নির্বাচন চাই, এরকম নেই। এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের জন্য যদি সংস্কার না করা হয়, আগে শুধু একটা নির্বাচন দেওয়া হয়, তাহলে এই আকাঙ্ক্ষা আসলে ভুলুণ্ঠিত হবে। এখন দেখুন, আমরা নির্বাচনের কথা বলছি, নির্বাচনের সুনির্দিষ্ট ডেট চাইছি। আমি তো সরকারও এটা একটা সঠিক অ্যাপ্রোচ নিচ্ছে বলে মনে হচ্ছে না, এবং রাজনৈতিক দলগুলো যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছেন তাদেরও অ্যাপ্রোচে ভুল আছে। দেখুন, আমরা যে গেল সপ্তাহে যে প্রফেসর ইউনূস তার বাসভবনে যমুনাতে যে বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকেছিল, আমাদেরও প্রতিনিধিত্ব ছিল এখানে, আমাদের পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু সেখানে দুটো প্রশ্ন করেছেন। বলেছেন, দেখুন, সরকারকে বলেছে যে আপনারা যদি নির্বাচন ডিসেম্বরে দিতে আসলে সমস্যাটা কোথায়, এর একটা সুস্পষ্ট সুন্দর জবাব দেওয়া দরকার জাতিকে। আমরা বিএনপি সহ যারা যেসব রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছে, কিন্তু সরকার বলছে এটা জুন পর্যন্ত, আমরা তাদেরকেও বিনয়ের সাথে প্রশ্ন করেছি যে আসলে নির্বাচনটা ডিসেম্বরের জায়গায় জুনে গেলে আসলে সমস্যাটা কোথায়? রাজনৈতিক দলগুলো কি জবাব দিয়েছে? তো এখনো আমরা ওরকম জবাব পাই নাই, কিন্তু আমাদের যেটা উপলব্ধি, দেখুন, এই যে টানাপোড়েন, এই টানাপোড়েনটের ব্যবধানটা কিন্তু মাত্র 7 মাসের। এই 6-7 মাসের জায়গাতেই আমরা একমত হতে পারছি না। দেখুন, আমরা নির্বাচনের জন্য এত কথা বলছি, এত দাবি দেওয়া আকারে তুলছি। আমি তো মনে করি রাজনৈতিক দলগুলোর নির্বাচনের রোডম্যাপ চাইতে তো দোষ নেই, অবশ্যই চাইবে। নির্বাচন, বিচার এবং সংস্কার, তিনটার একটা সমন্বিত রোডম্যাপ সরকারের দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু দেখুন, নির্বাচনের যারা আমরা রোডম্যাপ চাইছি, এই সমস্ত রাজনৈতিক দল তারা যদি নির্বাচনের এই রোডম্যাপের পাশাপাশি তারা নির্বাচনে বিজয়ী হওয়ার পরে দেশ শাসনের সময় তারা কিভাবে দেশ পরিচালনা করবে, এটারও রোডম্যাপ নিয়ে আসলে তাদের কাজ করা উচিত। আপনি হয়তো বলবেন যে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপিকেও যদি জিজ্ঞাসা করেন আপনাদের রূপরেখা কি, আপনারা কীভাবে রাষ্ট্র চালাতে চান, তারা দেখবেন যে একটা রেফারেন্স দেবে আমাদের তো 31 দফা আছে, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন দফা। আমি মনে করি যে এটা কতখানি আসলে যৌক্তিক এবং অ্যাপ্রোপ্রিয়েট। দেখবেন যে রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞাসা করলেই বলে তারা যে আমাদের তো অমুক দফাকে রেফার করে। আপনি রাজনৈতিক দলের উচ্চ পর্যায় থেকে নিচে পর্যন্ত কতজন নেতাকর্মী আসলে ওই 31 দফার মধ্যে সুনির্দিষ্টভাবে কী লেখা আছে, এবং এই লেখাগুলো জনগণের সামনে তুলে ধরা, এটা নিয়ে প্রচারণা চালানো। উন্নত বিশ্বে, ভাই পশ্চিমা বিশ্বে থাকেন, আমিও থেকেছি দীর্ঘদিন, আপনিও নিশ্চয়ই ভ্রমণ করেছেন, তো সেগুলোতে নির্বাচনের এজেন্ডা কি হয় আসলে? তারা বলে যে আমরা ক্ষমতায় গেলে স্বাস্থ্য ব্যবস্থাকে এইভাবে দেখতে চাই, আমরা এইভাবে করব, শিক্ষা ব্যবস্থাকে এরকম, বাসস্থানকে এরকম। এগুলো নিয়ে ডিবেট হয়, বিতর্ক হয়, তখন ভোটাররা সিদ্ধান্ত নেয়। নিশ্চয়ই সুনির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক ভোটার অবশ্যই কর্মী আছে, কিন্তু একটা বিশাল কিন্তু একটা সুইঙ্গার আছে যারা সুইং করে, যে তাদের নীতি দেখে, তাদের ম্যান্ডেট দেখে তারা সিদ্ধান্ত নেয় তারা আসলে কাকে ভোটটা প্রয়োগ করবে। তো এই সংস্কৃতিটা আসলে আমাদের চালু হওয়া দরকার। আমরা আসলে যে এই যে পলিসি বেসড রাজনীতি, এই রাজনীতির সংস্কৃতি চালু হওয়া দরকার। কিন্তু দুঃখজনকভাবে আমরা ইনক্লুডিং, এটা তো কোনো দ্বিধা নেই, এটা সবার জানা যে একটা বৃহত্তর রাজনৈতিক দলের অনেক বড় মাপের, বড় সারির নেতা, তারাও কিন্তু খুব অর্বাচীন কথাবার্তা বলছে আর কি, যে অপরিশীলিত ভাষায় অ্যাটাক করছে বা কথা বলছে। এটা আসলে প্রত্যাশিত নয়। যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যে নতুন আগামীর বাংলাদেশ 2, যে সেকেন্ড রিপাবলিকের কথা বলছি, এই জুলাইয়ের আকাঙ্ক্ষার কথা আপনি বললেন, এগুলো সব কিছুর পরিপন্থী এই অর্বাচীন কথাবার্তা, অপ্রাসঙ্গিক কথাবার্তা। এই জন্য আমার আহ্বান থাকবে রাজনৈতিক দলগুলো সবার একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা এবং তৈরি করা, এবং আগামীর বাংলাদেশের যে নতুন যারা, তাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়া। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ, রয়েছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। আবু রুশদ, বৃহস্পতিবার একটি অনুষ্ঠান ছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির, সেখানে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন যে বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের গৃহভূমি হতে চলছে। উনি আরেকটি অভিযোগ করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে কথা বলে উনি বলছেন যে সামরিক বাহিনীর প্রধান চান নির্বাচন, আর যারা ক্ষমতায় আছে সিভিল একটি অন্তর্বর্তীকালীন সরকার, তারা গণতন্ত্র দিতে চায় না, নির্বাচন কথা বলতে চায় না। কি বলবেন? বিএনপি একটি বড় দল, বিএনপির মধ্যে বিভিন্ন রকমের লোকজন আছেন এবং এটা বিএনপির মূল আদর্শটা একটা মধ্যপন্থী আদর্শ, এটা অস্বীকার করার উপায় নেই। আপনি এটা জামাতের মধ্যেও আছে, জামাতও একটা বড় দল। আপনি লক্ষ্য করবেন যে জামাতেরও একজন একটা কথা বলেন, ওনাদের আমির একটা কথা বলেন, এরকম মধ্যে কম হয় যেহেতু এটা ক্যাডার ভিত্তিক সংগঠন আছে, তারপরেও হয়। আমি ইদানিং লক্ষ্য করছি এবং দেখছি যে মানে তাদের দলীয় একটা স্ট্যান্ড, আরেকজন আরেকটা কথা বলে। এটা ওনাদের দলের, এটা থাকে, এটা পলিটিশিয়ানদের মধ্যে থাকে, এটা পলিটিশিয়ানদের কাজ। এবং আপনি বলবেন যে উনি মেজর হাফিজ এটা বলেছেন কেন? মেজর হাফিজ একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি একজন সাবেক সেনা কর্মকর্তা, দীর্ঘদিনের অভিজ্ঞতা তার আছেন। যেটা হয়তো উনি বুঝাতে চেয়েছেন যে এই যে আমাদের মায়ানমারের সাথে যে একটা করিডোর নিয়ে, তারপরে চিটাগাং বন্দর নিয়ে, এই প্রসঙ্গগুলোকে হয়তো উনি এটাকে প্রচ্ছন্নভাবে বুঝাতে চেয়েছেন যে এই বিষয়গুলো হচ্ছে কৌশলগত বিষয়। এই কৌশলগত বিষয় যেমন আমি ব্যক্তিগতভাবে আমি এগুলো অনেক টেলিভিশনেও বলেছি, আমি এবং পত্রিকায় মন্তব্যতেও বলেছি যে এই করিডোরটার ব্যাপারে জাতিসংঘ যেটা চেয়েছিল, আমি এটার সাথে কোনো খারাপ কিছু দেখি না। কিন্তু যেটা আমি দেখি খারাপ সেটা হচ্ছে যে রাগঢাক গুড়গুড় করা। আপনার এটাকে কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে জাতির সামনে নিয়ে আসা হলো। আচ্ছা, এটা অন্য ব্যাপার। এখন বিএনপি এই দলটা, আপনার মানুষজন বিএনপিকে সমালোচনা করা সহজ। বিএনপি জন্ম নেওয়ার পরে 28 বছর ক্ষমতার বাইরে ছিল। এই 28 বছর বিএনপির উপর দিয়ে কি গিয়েছে সেটা বিএনপির লোকজন জানে। শুধুমাত্র এখানে বিএনপি যেই কথাগুলো বলছে এর জন্য মানে সমালোচনা করলে আমার মনে হয় দলটার প্রতি অবিচার করা। এইখানে সমালোচনাটার কারণ রয়েছে। কারণ হলো দুটো। একটি হলো বিএনপি এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, এই জন্য তাদের দায়িত্ব বেশি। এক। 2 নম্বর হলো বড় গাছ হলে তার গায়ে বাতাস বেশি লাগে। আমি বলছি আরেকটা বিষয় হলো, সেটি হলো যে এই দেশ এই মুহূর্তে যদি বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, আমরা ধরেই নিতে পারি যে বিএনপি ক্ষমতা আসবে, তাই তো? কিন্তু এই কারণে তাদের কাছ থেকে মানুষ দায়িত্বশীল বেশি আশা করে। এখন আপনি বাংলাদেশের মূল এখন বড় দুইটা দল কোনটা? বিএনপি, তারপরে জামাত ইসলামী। আচ্ছা, এখন আমি আগের কথাতে আবার আসি যে আপনি বিএনপিকে কিন্তু আপনার এমনভাবে বিএনপির সাথে আচরণ করা হয়েছে, যেমন ধরেন আপনার চাঁদাবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে আছে যে তারা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করছে, কিছু জায়গা জমি দখল করছে। এটা অভিযোগ না, এটা ঘটনা, ফ্যাক্ট। এইটা অন্য দলের বিরুদ্ধেও আছে, জামাত ইসলামের বিরুদ্ধেও আসতেছে যে ওনারাও এখানে কিছু করছে। আচ্ছা, আবার ছোট দলগুলা বা অন্য দলগুলোর সাথে যেটা আমি আগে বলেছি যে লাগিয়ে দেয়া হচ্ছে যে এই সব একে খাও, একে খাও, এরে ধরো, ওকে ধরো। আমার কথাটা হচ্ছে যে আচ্ছা, মেজর হাফিজ যে কথাটা বলছেন, উনি একটা রাজনীতিবিদ, উনি বলছেন এটার জবাব যদি সরকার দেয় রাজনৈতিকভাবে দিতে হবে। এই যে একটা নারী কমিশন করা হলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই কমিশনটা করেছেন যে তার একটা ফরম্যাটটা সুন্দর হওয়া উচিত ছিল। আমাদের যে সংস্কৃতি বাংলাদেশের, ওই নারীরা এর সাথে কোনোভাবেই যুক্ত না, তারা কিছু বোঝেনও না। এগুলি তারা হচ্ছেন সুশীল একটা সমাজের অংশ, এনজিও গোষ্ঠীর অংশ। তারা এসে যা করছেন একটা ফরম্যাট দিলেন। আচ্ছা, আমি তাদের সমালোচনা করছি, কিন্তু তারা যে সুপারিশগুলো করলেন, এই সুপারিশগুলোর অনেক কিছুর সাথেই মানুষ একমত না, আমিও একমত না। কিন্তু আপনি তাদেরকে কি করলেন? আপনি আরেকটা দল এসে তাদেরকে বিশ্রী ভাষায় গালাগালি করছেন, অশ্লীল ভাষায়, যেটা আমি টেলিভিশনে বলতে চাই না। আচ্ছা, ওনারা আবার কি করলেন? এই নারী নেত্রীরা, ওনাদের আবার আরেকটা গ্রুপ এমন পোশাক আশাক পরে আবার নামিয়ে দিলেন ঢাকা শহরে, যে তারাও এমন দেখাচ্ছে যেন এটা যেন ইউরোপ বা আমেরিকা। ইউরোপ আমেরিকায় যেটা চলে সেটা বাংলাদেশে চলবে না। আপনাকে মনে রাখতে হবে এটা বাংলাদেশ। এখানে মুসলমান বলেন, হিন্দু বলেন, এটার একটা সংস্কৃতি আলাদা আছে।
সেটাকে তারা অস্বীকার করছেন। এখন এই যে কনফ্রন্টেশনগুলো আপনি তৈরি করছেন, এইগুলাকে কেন হচ্ছে? আপনি এইগুলাকে কি বলবেন? এগুলো কি বিএনপির দোষ? এগুলো কে করছে? আচ্ছা, আপনার এই যে এনসিপি একটা নতুন দল তৈরি হয়েছে, এই বাচ্চাগুলা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আপনি বুলেটের সামনে দাঁড়ানো বোঝেন কি জিনিস? আপনি দাঁড়ান নাই, আমিও দাঁড়াই নাই। এই বাচ্চাগুলা 20 বছর 25 বছরের বাচ্চাগুলো, এমনকি কত 182 জন শিশু মারা গেছে, 4 বছরের একটা ছোট বাচ্চা মারা গেছে। এই বাচ্চাগুলো যে জীবন দিয়েছে, আপনারা হয়তো এই খবরটা রাখেন না, যে তারা একটা জরিপ চালানো হয়েছিল। সেই জরিপে দেখা গেছে যে যারা এই আন্দোলনে অংশ নিয়েছে তারা দিনে সর্বোচ্চ 4 থেকে 4.5 ঘন্টা ঘুমাতে পারছে, তার বেশি ঘুমাতে পারছে না। একদম ট্রমাটাইজড হয়ে গেছে, ট্রমা, পিটিএসডিতে ভুগছে। তারা আপনার মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে গোসল করছে, গোসলখানায় গিয়ে মাথার মধ্যে পানি দিয়ে বসে আছে, রাত্রেবেলা হঠাৎ করে জেগে উঠছে। আমি রিসেন্টলি কয়েকটা জেলা শহরে সফর করেছি, সেখানে এরকম কিছু যে মানে যুবক তরুণদের সাথে আমি কথা বলেছি যারা আন্দোলনে অংশ নিয়েছিল। আপনি বিশ্বাস করতে পারবেন না তাদের অবস্থানটা, তারা বুঝছে না কি করবে, তাদের মাথা ঠিক মানে তারা অস্থির অবস্থার মধ্যে আছে। আপনি কি করলেন? এই বাচ্চাগুলোকে কোনো একটি গোষ্ঠী, তাত্ত্বিক গোষ্ঠী, যেভাবে 71-এর পরে সিরাজুল আলম খানকে দিয়ে জাসদ তৈরি করে আমাদের সবচেয়ে প্রমিজিং মুক্তিযুদ্ধগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, যে একটা তত্ত্ব দিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, তারপরে রক্ষী বাহিনীর সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখেন এই বাচ্চাগুলোকে উচিত ছিল আমাদের কি, তাদেরকে সকল রাজনৈতিক দল এবং সরকারের মিলে সুস্থির একটা জীবন দেওয়া। আমরা কি দিয়েছি? দেই নাই। তাদেরকে লেখাপড়ায় ফেরত নিয়ে যাওয়া, তাদেরকে ভালোভাবে দেখাশোনা করা আমরা করিনি। আমরা তাদেরকে লাগিয়ে দিয়েছি বিভিন্ন কাজ করতে। এই তুমি গিয়ে বিএনপির পিছনে এইটা বলো, তুমি জামাতের পিছনে এইটা বলো, তুমি গিয়ে এবি পার্টির পিছনে এইটা বলো, তুমি গিয়ে কমিউনিস্ট এদেরকে এই কমিউনিস্টদের পিছনে লাগো। এই বাচ্চাগুলোকে কেন আপনারা কাজে লাগাচ্ছে? কোন এই যে গোষ্ঠী, আমি নাম বলতে চাই না, ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে অস্থির বানিয়ে ফেলা হচ্ছে। এতে কি হচ্ছে? আপনি পুরো জিনিস বিএনপির বিরুদ্ধে নেওয়া হচ্ছে। আপনি বিএনপিকে ভারতের দালাল বলছেন। জেনারেল জিয়া বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী রাজনীতির সূচনা করেছেন। বেগম খালেদা জিয়া একজন সেনাপ্রধানের স্ত্রী হয়ে উনি মাঠে পুলিশের বাড়ি খেয়েছেন। বাংলাদেশে কোন সেনাপ্রধানের স্ত্রী বাড়ি খেয়েছেন? আমাকে আগে এটা দেখান। আমরা যাকে বলি রাষ্ট্রপ্রধান, স্টেটমেন্ট বলি, সেটা হলো একমাত্র একজনই ছিলেন, সেটা হলো মেজর জিয়া বা জেনারেল জিয়া ছিলেন, নিঃসন্দেহে। কিন্তু এই অভিযোগই তো উঠেছে যে জেনারেল জিয়ার পলিটিক্সে বিএনপি আছে কি নেই, সেটা অন্য বিষয়, কিন্তু কথাটা না এটা তো এখন আমি গুরুত্বপূর্ণ। আসছি সেটাতে। আচ্ছা, তারপরে দেখেন যে আমাদের পররাষ্ট্রনীতি, যে পররাষ্ট্রনীতি এখনো ডক্টর ইউনূস সরকার ফলো করছে, করছেন না? আওয়ামী লীগ যাওয়ার পরে যে পররাষ্ট্রনীতি, কোন পররাষ্ট্রনীতি ছিলই না, জেনারেল জিয়ার পররাষ্ট্রনীতি। আওয়ামী লীগের সময় পররাষ্ট্রনীতি বলতে কিছুই ছিল না। ওই যে একটা বকওয়াজ আছে, সবার সাথে মানে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এটা এই যুগে অচল, অচল অচল একদম অচল। এখন পরিবর্তন করেছে। আচ্ছা, তারপরে আপনার যে এই যে বিদেশে শ্রমিক পাঠানো যে শুরু করে দিয়ে গেছেন, গার্মেন্টস ব্যবসা, স্বীকার তো করতে হবে। কৃষি। এখন আপনি যদি একটি আদর্শকে পছন্দ করেন, যে ভাবেন যে এইটা বাংলাদেশের গণতন্ত্র দিয়েছে বা এই দলটা বাংলাদেশের এই গণতান্ত্রিক সংগ্রামে কাজ করেছে, আপনি কি করবেন? তার গঠনমূলক সমালোচনা করবেন, তাকে বকা দিবেন। মা কি করে? মা তার সন্তানকে ঠিক করার জন্য হয়তো একটা বকা দেয় বা একটা থাপ্পড় দেয়, কিন্তু আপনি তাকে শুয়ে ফেলবেন, শেষ করে দিবেন। বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন গোষ্ঠী, বিশেষ করে একটা মানে একটা অন্য গোষ্ঠী যারা এই যে ছাত্রদের কথা বললাম, যে এদেরকে নষ্ট করছে, এদেরকে তত্ত্ব দিয়ে এদেরকে সারা দিন উগ্রভাবে কাজ চালাচ্ছে, ঠিক একই গোষ্ঠীটা বিএনপিকে টার্গেট করেছে। বাংলাদেশে আমি বলতে চাই যে বাংলাদেশে যদি, আপনি তো জানেন যে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে বর্তমানে জীবিত যারা আছে, যে লেখক সাংবাদিকদের মধ্যে আমার থেকে বেশি কেউ লেখেনি। আমার যে বাংলাদেশের এটা পৃথিবীর বিভিন্ন ইন্টেলিজেন্স অর্গানাইজেশনে এটার পাঠ্যসূচিতে আছে। আমি এটা নিয়ে জানি যে কিভাবে বাংলাদেশে কাজ করে, তার প্যাটার্নটা কি আমি জানি, ভারতীয় প্যাটার্ন আমি জানি। আপনারা ঢালাওভাবে বিএনপিকে এটা বলছেন, কোন কোন রাজনৈতিক দল বলছেন? আগে তাদেরকে বলেন ঠিক হতে, যে না এগুলো করবেন না। আপনি এই যে তরুণ যুবক, যে সমস্ত বাচ্চারা আন্দোলন করেছে, এদেরকে আপনি সুস্থির হতে দেন। আপনি এদেরকে কোনো দলের পিছনে লাগাবেন না, আগে এই কাজগুলো করেন। আপনি এদেরকে জামাতের পিছনে লাগায়েন না, এদেরকে এবিবাডির পিছনে লাগায়েন না, এদেরকে কমিউনিস্টদের পিছনে লাগান না। এরা আপনার মানে লাঠিয়াল না, ওই ইউটিউব পিঠদের লাঠিয়াল না, যে এদেরকে দিয়ে আপনি যা খুশি তা করাবেন ওই সিরাজুল আলম খানের মতো তত্ত্ব দিয়ে। আপনি এইগুলি আগে বন্ধ করেন, এই বাচ্চাগুলোকে কনস্ট্রাকটিভ কাজে লাগান। এদেরকে দিয়ে আপনি কি লক্ষ্য করেছেন যে যখন সরকার ছিল না, মনে হয় 4 দিন, এই বাচ্চাগুলা বাংলাদেশের পাড়ায় পাড়ায় পাহারা দিয়েছে, কোনো ডাকাতি হতে দেয় নাই। এই বাচ্চাগুলো ঢাকা থেকে সমস্ত শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। বাচ্চাগুলোকে আমরা খাবার দিয়েছি। আপনারা এই বাচ্চাগুলোকে সুস্থির হতে দেন, এইগুলো আগে করেন। তারপরে এই যে বিএনপির কথা বলছেন, হ্যাঁ বিএনপির নেতৃত্বের আমি সমালোচনা করি। কোন কারণে করি? এক একজন এক এক কথা বলেন।
এতে বিএনপির আদর্শ কোনটা এটা মানুষ বুঝতে পারছে না, যে যেটা আমরা চাই যে এইটা পরিবর্তন। এবং তারপরে আবার জুলাইয়ের পরে যে আন্দোলনের পরে যে উনি যেটা বললেন যে আমরা একটা নতুন একটা পরিবেশ চাই, আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, ওনারে কিছু ছাড় দিতে হবে, জামাতকে কিছু ছাড় দিতে হবে, কমিউনিস্ট পার্টিকে ছাড় দিতে, বিএনপিরও ছাড় দিতে হবে। কিন্তু ওনারা করছেন কি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলছেন, মির্জা উনি আব্বাস আরেকটা বলছেন, আরেকটা কথা বলছেন, সালাউদ্দিন সাহেব আরেকটা আচ্ছা বলছেন। তারপরে দেখা যাচ্ছে শেষে জনাব তারেক রহমান আবার এটাকে মানে ঠিক করছেন বা একটা কথা বলছেন। এখন পাবলিক বুঝবে কোনটা? মূল প্রবলেমটা দাঁড়িয়ে গেছে এই জায়গায়। এই করিডোরটা নিয়ে আপনি বলেন, করিডোরটা নিয়ে বিএনপির কথা বলা উচিত ছিল। বিএনপিতে কি মানে কূটনীতিবিদের অভাব আছে? সাবেক কূটনীতিবিদের অভাব তো নাই। বিএনপিতে কি মিলিটারি জেনারেলদের অভাব আছে? তা তো নাই। ওনারা তাদের সাথে কথা বলে না তারপরে এইটার ব্যাপারটা কথা জিনিসটা বলতো। টোটালটা জেনে। হ্যাঁ, আমি ডিপ্লোম্যাটিক সার্কেলে এরপরে যতটুকু মানে আমি কথাবার্তা হয়েছে তাতে দেখেছি যে তারা হতবাক হয়ে যাচ্ছে যে এরকম খেলোভাবে কথা বলছে কেন সবাই। এটা হচ্ছে বিএনপির প্রবলেম। মানে কে কোন কথা বলবে, ধরেন কে কোন জায়গায় কি বলবে তার ঠিক নেই। যেমন আপনি তারুণ্যের সমাবেশ করছেন, খুব ভালো কথা, লাখ লাখ তরুণ গিয়েছে, খুবই ভালো কথা, অনেক বড় সমাবেশ হয়েছে, আরও ভালো কথা। কিন্তু ভাই আমি বলবো যে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আপনি ওয়ার্কিং ডেতে এটা করছেন কেন বারবার বলার পরেও? এমনি ঢাকাতে ব্যাটারি রিক্সা ট্রাফিক ব্যবস্থাপনা নাই বললেই চলে, নন এক্সিস্টেন্ট। এবং এটা হলে আমি সরকারের দোষ, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার দোষ, উনি দেখছেন না। কিন্তু বিএনপি, তুমি এত বড় দল, কেন মানুষকে আরো কষ্ট দিচ্ছ? কেন তুমি এই যে উনি যেটা বললেন যে প্রতিটা বিষয় যে তোমার পররাষ্ট্রনীতি কি হবে ক্ষমতায় আসলে, তুমি সেটা বলো। তোমার অর্থনীতি নীতিমালা কি হবে সেটা বলো। তুমি মানব সম্পদ কোথায় কি করবা সেটা বলো। তুমি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করবা কিনা সেটা বলো। সেগুলো বলে তুমি চাপ প্রয়োগ করো। তবে একটা শেষ জায়গায় আসি, যে সবাইকে বিএনপিকে ঢালাও এভাবে ব্যাশিং করাটাও বন্ধ করতে হবে। ভারতীয় দালাল বলে এই জিনিসটাকে খেলো করে দেওয়া যাবে না। আপনারা খেলো করে দিচ্ছে অনেকে। তাতে কি হবে, যে আসল যারা আধিপত্যবাদের জন্য কাজ করছে যারা, তারা কিন্তু ঠিকই কাজ করে নিয়ে যাবে। তখন কিন্তু জিনিসটা খেলো হয়ে যাবে, আপনি আসলটা বুঝতে পারবেন। ব্যারিস্টার সানি, আবরুশ একটা কথা বলছিলেন যে তরুণদের ব্যাপারে, বিশেষ করে যে তরুণদেরকে সবাই ব্যবহার করার চেষ্টা করে, তাদের উস্কে দেওয়া হচ্ছে, এটা একটি বিষয়। আরেকটি বিষয় যেটা হলো সেটি হলো যে এই যে রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে লেগে গিয়েছে, শেষ পরিণতির কথা উনি লাস্ট মুহূর্তে বলেছেন যে অন্যরা কেউ এটা খেলে দিবে মাঝখান থেকে। কি বলবেন আপনি? তারা কখনো জামায়াতের কথা বলছে, আবার তারা কখনো বিএনপির কথা বলছে। মূল সংকট হচ্ছে যে আমরা আসলে একমত হতে পারছি না। কেন একমত হতে পারছি না? বাংলাদেশের জাতীয় স্বার্থে যে ন্যাশনাল ইন্টারেস্টের যে বিষয়গুলো আছে এবং জুলাইয়ের যে অ্যাসপিরেশনটাকে, জুলাইয়ের আকাঙ্ক্ষাটাকে ধারণ করতে হবে আমাদের সবাই মিলে। এটা যদি আমাদের একটা বটম লাইন হতো। এনসিপি শুধু নয়, রাজনৈতিক দল হিসেবে এনসিপি নয়, কিন্তু অনেক তরুণদের যারা দলীয় ভাবে কারোর সাথে জড়িত নয়, তারা বলছে যে সংকটটা তৈরি হয়েছে সম্ভবত এই কারণে, সেটি হলো যে তরুণরা যেটা চাচ্ছে রাজনৈতিক দলগুলো সেটা গ্রহণ করতে পারছে না, তারা পুরনো ধারায় রয়ে গিয়েছে। এই সংকটটা এখানে কমিউনিকেশন গ্যাপ, জেনারেশন কমিউনিকেশন গ্যাপ অবশ্যই আছে। দেখুন, একটা প্রজন্মের যে ফারাক, যে একটা জেনারেশন, বর্তমান জেনারেশনকে জেনজি বলা হচ্ছে। এই জেনজি যে মনস্তত্ত্ব, তারা যে থিঙ্কিং প্রসেস, কিভাবে চিন্তা করে, তাদের শব্দ চয়ন, বাক্যের প্রয়োগ, তারা কি চায়, এই আকাঙ্ক্ষাগুলোকে না এই পুরনো বন্দোবস্ত ধারণ করতে পারছে না। আর এই জন্যই নতুন বন্দোবস্তের প্রয়োজনীয়তার কথা বলছি আমরা। দেখুন, কদিন আগেও মির্জা আব্বাস সাহেব কিন্তু এই যে সমাবেশের কথা বলছি আমরা, গেল 2-3 দিন আগে যেটা হলো, সেখানে তিনি কিন্তু এরকমও বলেছেন আর কি, যে স্টারলিংকের কি কারণে আনা হয়েছে তো আমরা জানি। আমরা এমন দিনেও তো আমরা ভালো ছিলাম না যখন ইন্টারনেটই ছিল না, এরকম। দেখুন, এই কথার মধ্য দিয়ে উনিকে কতখানি যৌক্তিক বলেছেন আমি ওটাতে যাচ্ছি না, আপনার শুধু এই অংশটুকু আমি পাঠ করার চেষ্টা করছি। যে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, যে 60-এর দশকে 70-এর দশকের যে বাঘা বাঘা রাজনৈতিক নেতারা, তাদের কথায়, তাদের চিন্তায় তারা কিন্তু এই নতুন প্রজন্মের লাইফস্টাইলকে কিন্তু ধারণ করতে পারছে না। দেখুন, আপনি জেনজিকে, নতুন প্রজন্মে তারা কি এখন ইন্টারনেট ছাড়া কি ভাবতে পারে তাদের একটা জীবন, মানে একটা দৈনন্দিন জীবনে ইন্টারনেট নাই, এটা নিয়ে তারা চিন্তা করতে পারে না। অথচ দেখুন, একটা বৃহৎ রাজনৈতিক দলের অনেক বড় মাপের নেতা তারা বলছেন যে আমরা তো ইন্টারনেট ছাড়াও বেশ ভালো ছিলাম। তো এইখানে যেটা বলার চেষ্টা করছি যে আমরা নতুন প্রজন্মকে
এই পুরনো বন্দোবস্তের যারা অনেক বড় মাপের বাঘা ভেটারান পলিটিশিয়ান, তারা না এই নতুন জেনারেশনটার সাথে নিজেকে কানেক্ট করতে পারছে না। এটা শব্দে, চিন্তায়, মনস্তত্ত্বে কানেক্ট করতে পারছে না। তো যতক্ষণ পর্যন্ত এই গ্যাপটা অনেক বেশি থাকবে, তারা নিজেদেরকে যুক্ত করতে পারবেন না। তারা ক্রমশই আসলে এটা মানে আস্তে আস্তে এই বিচ্ছিন্ন হয়ে যাবে ইসে থেকে, এবং একটা পর্যায়ে গিয়ে তারা আর কোনোভাবেই তারা অপ্রাসঙ্গিকতার দিকে যাবে, এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তখন অপরিহার্য হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আবু রুশদ, বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক, রয়েছেন ব্যারিস্টার সানি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক, এবি পার্টি। আবু রুশদ, বর্তমান রাজনৈতিক যে অস্থিরতা চলছে, এটাকে আপনি কোনো কাঠামোগত সমস্যার ফলাফল হিসাবে দেখছেন? একটি প্রশ্ন। এটি কি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংস্কৃতির ফল, অথবা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে গণতান্ত্রিক চর্চার ঘাটতি, সেটির প্রভাব কি এই অস্থিরতার জন্য দায়ী? 1/11 তারও আগের থেকে আপনার যদি খেয়াল থাকে যে 4 সালের সময় থেকে 2004 সাল থেকে শুরু হয়েছে এই তথা কতগুলো সুশীল বাংলাদেশে এবং একটা শ্রেণী এর সাথে কয়েকটা দেশ জড়িয়ে গেছিল, যে তারা বাংলাদেশে এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করলো যে বাংলাদেশকে মানে এই যে বললাম না যে প্রতিনিয়ত তারা ওই একটা বিরাজনীতিকরণ, কঠিন শব্দ ব্যবহার করা যায়, ওই সময় যারা নেমেছিল একদম গ্যাংয়ের মতো। মানে এগুলা এখন হয়তো এখনকার প্রজন্ম বা অনেকেই হয়তো জানে না। আমাদেরকে এমনও দেখা গেছে যে আমি যখন ডিপ্লোম্যাটিক বিট কিছুদিন করেছি, যে আমেরিকান অ্যাম্বাসেডর বেরোচ্ছে, আমি ওখানে দৌড়াচ্ছি, তারপরে আবার দেখছি যে ব্রিটিশ হাই কমিশনার বেরোচ্ছে, আবার ওখানে দৌড়াচ্ছি, আবার ইউরোপিয়ান সারাদিন দৌড়াচ্ছি আমরা শুধু। এবং তার মধ্যে দুটি বিশেষ পত্রিকা, এই গ্রুপ, সেই গ্রুপের লোকজন, তাদের সম্পাদকরা, তাদের বাসায় পার্টি হচ্ছে উইকেন্ডে, বিভিন্ন জায়গায় সেমিনার হচ্ছে বিভিন্ন নাম দিয়ে, এবং এদের আবার 2-3 জনকে আমরা এই সরকারেও দেখছি, এই সরকারেও তারা আছেন, বড় বড় পদে বসে আছেন। তাদের কাছ থেকে এই জন্য আমরা রাজনীতিবিদদের সমালোচনা করার আগে আমার এই কয়েকজনকে নিয়ে আমার খুব ভয় হয় যে এনারা আবার বাংলাদেশকে ওই জায়গায় না নিয়ে যায়। আপনি যেটা বলছেন যে এটা কাঠামোগত কোনো কিছু না, এটা সিস্টেমেটিক্যালি বাংলাদেশকে পলিটিসাইজেশনটা রাজনীতিকরণের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এতে হয়েছে কি যে রাজনৈতিক দলগুলোকে সব রাজনৈতিক দলগুলোকে টার্গেট করা হয়েছে। এতে রাজনৈতিক দলগুলো খেই হারিয়ে ফেলছে। দীর্ঘদিন তারা একটা নির্দিষ্ট বা মানে সুষ্ঠু রাজনৈতিক চর্চার মধ্যে থাকতে পারেননি। ধরেন এই যে আজকে উনি সমালোচনা করছেন, আমি করছি, এতে কি হবে? এতে কি হয়, এক সময় গিয়ে দেখা যাবে যে ওই বিএনপি বলেন বা জামাত ইসলাম বলেন, তাদের নেতারা কিন্তু আবার সাথে সাথে শুধরে নেওয়ারও একটা সুযোগ তৈরি হয় বা সবারই তৈরি হয়। এটা তো ছিল না, মানে রাজনীতিই করতে পারবা না, এরকম একটা ধারণা ছিল। তো এটা কাঠামোগত জিনিসের মধ্যে থেকে আসছে। আপনি গণতন্ত্রহীনতা, নির্বাচনকে নিয়ে খেলবেন এরকম আমাদের মতো দেশে, তত আপনি প্রবলেমে পড়বেন। আপনি আইয়ুব খানের কথা চিন্তা করেন, এই আইয়ুব খানের সময় তদানী পাকিস্তানের জিডিপি গ্রোথ 10-এর উপরে ছিল, ভারতের ছিল 2.3। পাকিস্তানে আপনার টেলিভিশন এই ঢাকাতে আসছে জাপানের পরে, এশিয়াতে, ইন্ডিয়াতে গেছে তারও অনেক পরে। আপনি চিন্তা করেন। তারপরে এয়ার কন্ডিশন আপনার রেলওয়ে, এয়ার কন্ডিশন রেল বগি, জার্মান এবং ফ্রেঞ্চ বগি পাকিস্তান রেলওয়ে, এমনকি আমাদের পূর্ব পাকিস্তান রেলওয়ে, ইস্ট পাকিস্তান রেলওয়েতে আসছে 64 সালে। আপনারা খোঁজ নিয়ে দেখেন। আর ইন্ডিয়াতে গেছে আরও অনেক পরে, তখন এগুলো ওদের ছিল না। আপনার পাকিস্তানের যে জৌলুস ছিল, 77টা পাটকল করেছে। পাকিস্তান কি টিকেছে? ভেঙে গেছে। ইন্ডিয়া কিন্তু টিকে আছে। আইয়ুব খানকে আইয়ুব খানের এই যে গণতন্ত্রহীনতা, রাইট,
দীর্ঘদিন গণতন্ত্র চর্চা করতে না দিয়ে আপনি যখন আবার 1970 সালের নির্বাচনের পরে খুলে দিয়েছেন, তখন কিন্তু হচপচ লেগে গেছে, সবাই অস্থির হয়ে গেছে, আপনি পাকিস্তান ভেঙে গেছে। বাংলাদেশে এই যে একটা শূন্যতার পরে একটা আন্দোলন হয়েছে, সবার একটা চাহিদা দাঁড়িয়ে গেছে যে আমি তো এতদিন এটা করতে পারিনি। যেমন ধরেন ওনাদের দল বা জামাত ইসলামের কথা, ওনারা তো অনেকে ফাঁসিতে ঝুলছে, জামাত ইসলাম আপনার ধরে নিয়ে গিয়ে মেরে ফেলছে, যাকে তাকে জামাত মানে ট্যাগ দেওয়া হয়তো। বিএনপির কত ছেলে পেলে নাই হয়ে গেছে, ইলিয়াস ভাই নাই হয়ে গেছে, কত কেউ সৌদি আরব নাই হয়ে গেছে, মানে আমাকে হজের ফ্লাইট থেকে নামিয়েছে, আমি যাইতে পারি নাই, হজ থেকে আমাকে নামিয়েছে, আমি 9.5 বছর ক্যান্টনমেন্টে ঢুকতে পারি নাই সেনা অফিসার হিসাবে। এগুলো তো করেছে। তো তখন কি একটা অস্থিরতা, মানুষের চাহিদা বেড়ে যায় যে এখন একটা পরিস্থিতি আসছে, আমি কত তাড়াতাড়ি সেটেল করব, কত তাড়াতাড়ি আমি আগের জায়গায় ফেরত যাব। এটা তো হবে, কিন্তু সমস্যাটা সেটার থেকে আমি বড় বলবো যে সবার মধ্যে অস্থিরতাটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে কোনো একটা জায়গা থেকে। আমি করি যে ওই 111-এর যে কুশীলবরা বা ওরা ওদের কয়েকজনই সরকারের মধ্যে বসে আছে, বিভিন্ন জায়গায় বসে আছে। আপনি তাদের কাছ থেকে কি, এখানে কিন্তু আরেকটা যোগ করে দিতে চাই আপনাকে, সেটি হলো এই কুশীলবদের কেউ কেউ কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভিড়ে আছে। অফকোর্স এটা বেশি আতঙ্কজনক আমাদের জন্য, অবশ্যই আতঙ্কজনক। বাংলাদেশের রাজনীতি, এই যে ধরেন বিভিন্ন রাজনৈতিক দল চিল্লাচিল্লি করুক, একজন আরেকজনের মানে চামড়া ছিলে ফেলা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। অসুবিধাটা এক জায়গাতে হবে, সেটা হচ্ছে যখনই কেউ আপনাকে বিরাজনীতিকরণের ছোট ছোট সূত্র বলবে, বিভিন্ন তত্ত্ব বলবে। এই যেমন আবারও বলি যে এই যে বাচ্চাগুলাকে দেখেন বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হচ্ছে। ভাই, এই বাচ্চাগুলা এনসিপি একটা দল তৈরি করছে। আচ্ছা, ওদের আপনি লক্ষ্য করেন, একবার জামাতের পিছনে লাগালো ওদের কিছু, আবার কেউ একসময় বিএনপির পিছনে লাগলো, আবার কেউ একটা ওর পিছনে লাগলো। আচ্ছা, উনি যেটা বলছিলেন যে একটা নতুন বন্দোবস্ত মানে কি? একটা মুক্ত পরিবেশ, গণতন্ত্র রাখতে হবে। গণতন্ত্র মানে কি? আপনি যা বলবেন, আপনার কথা আপনি বলবেন, আমার কথা আমি বলবো, কিন্তু আমি আপনাকে হাত দিব না গায়ে, আপনি আমাকে হাত দিবেন না। উনি ব্রিটেনে লেখাপড়া করেছেন, উনি জানেন। কেউ করে আপনি ক্ষতি করতে পারবেন না। আপনি এখানে কি হচ্ছে, আপনি কয়দিন আগে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে, একটা মেয়েকে কি মারা হয় নাই? কেন করা হচ্ছে এটা? আপনি পছন্দ করেন না, ঠিক আছে, ওকে প্রশাসন করতে দেন। ও মাঠে নামবে, ও 20 জন নামুক, 50 জন নামুক, 500 জন নামুক, ওকে ওর কথা বলতে দেন। ও তো আপনাকে মারতে আসেন, আপনি কেন মারতে গেলেন? তাহলে এটা কিসের রাজনীতি? আপনি এই ধরেন শাহবাগের কেউ একজন নামছে, আপনি ওই যে নারীদের কথা আমি বললাম, আমি তীব্র বিরোধী এটার। হ্যাঁ, ওরা কি পোশাক পরে কি সব প্ল্যাকার্ড নিয়ে নেমছে, এটা বাংলাদেশের সাথে যায় না, কিন্তু ওরা করতে দেন। আপনি ওদেরকে গালাগালি করছেন কেন? অশ্লীল ভাষায় গালাগালি করছেন কেন? আপনি ওদেরকে আক্রমণ করতে যাবেন কেন? আপনি যদি বলেনই যে নতুন বন্দোবস্ত, তাহলে একটা নাস্তিককেও কথা বলতে দিতে হবে, যে ধর্ম পালন করে তাকেও কথা বলতে দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু অনলাইন নিউজ পোর্টাল আমরা দেখেছি যে আন্দোলনের সময়, যখন ফেসিবাদ বিরোধী আন্দোলন ছিল বা দীর্ঘদিন এই আওয়ামী ফেসিস্ট রেজিম বহাল ছিল, তখন তাদের ভূমিকাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু পরবর্তী সময়ে আমরা যেটা দেখলাম, যে কথাগুলো আপনারা বললেন, তাদের অনেকেরই ভূমিকা কিন্তু সেই পর্যায়ে চলে গিয়েছে। সেটি হলো, শুধু তারা কোনো দলের পলিসি নিয়ে সমালোচনা করছে না, সেখানে তারা ব্যক্তিকে ব্যবচ্ছেদ করছে। একই সঙ্গে আমরা দেখছি যে গঠনমূলক কোনো সমালোচনা নয়, কিন্তু তারা একজন আরেকজনের পিছনে লাগিয়ে দিয়েছে। এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী, একদম গ্রামের অজপাড়াগা পর্যন্ত এরা পৌঁছে যায় খুব সহজে ইন্টারনেটের বদৌলতে। এইটা একটা বড় সংকট তৈরি করেছে। এবং মানুষকে, আপনি বলছিলেন না যে রাজনৈতিক দলগুলো অস্থিরতা রয়েছে, এই অস্থিরতার পিছনে কিন্তু এরা অনেকটা দায়ী। অনেকটা না, বেশিরভাগ দায়ী। এই বাচ্চাগুলাকে, জেনজিকে অস্থির বানায় রাখার পিছনে এরা দায়ী। আপনার ওনাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, কিন্তু মানুষকে এটা ভুলে গেলে চলবে না যে আপনি যখন একটা পরিস্থিতি, মানে আপনি যখন একটা যুদ্ধ হওয়ার সময় মানুষ কিন্তু বোঝে না যে কি হচ্ছে। ধরেন আমরা 3 জন যুদ্ধ করছি একজনের বিরুদ্ধে, অস্ত্র নিয়ে যুদ্ধ করছি, আমরা 3 জন 3 মতের, কিন্তু আমরা এক দেশের যুদ্ধ করছি। যুদ্ধ করার পরে জয় যখন লাভ করব, তখন কিন্তু শরীর ছেড়ে দেয়, মাথার নিউরন কাজ করে না ঠিক মতো। তখন মনে হয় যে না, সর্দার ফরিদ মনে হয় আমার বিরুদ্ধে, উনি তো এইরকম, উনি মনে হয় আমার বিরুদ্ধে, উনি মরতেছে না, রুশভাই তো আবার আরেক রকম, এই মনে হয় আমার বিরুদ্ধে। এগুলো বিভিন্ন রকমের ক্যারিকেচার তৈরি হয়, যেটা মুক্তিযুদ্ধের পরেও দেখা গেছে, বিভিন্ন বিপ্লবের পরে এগুলো দেখা যায়, সেটাকে স্বীকার করতেই হবে। কিন্তু এখন তো আপনার ইন্টারনেটের যুগ, এখন তো আপনি সব কিছু হাতের মুঠোয় পান, আগেকার মতো তো না।
তো এখন আপনার মাথা খারাপ করার কি কারণ হলো? আপনি এত অস্থিরতা কেন তৈরি করছেন? আপনার ভালো লাগছে না বিএনপিকে, ঠিক আছে, ভালো লাগছে না, উনি সমালোচনা করলেন না, করলেন তো, তাতে কি আমার সাথে ওনার মারামারি লাগলো? আমিও তো সমালোচনা করছি, মারামারি তো করছি না। তো ওনারা এমনভাবে ডেফিনেটিভ বলে দিচ্ছেন এ ভারতের দালাল, যার কথা পছন্দ হচ্ছে না ভারতের দালাল। আচ্ছা, যার কথা পছন্দ হচ্ছে না সে ইসলাম বিরোধী, একটু কথা বললে ইসলাম বিরোধী। কেন বাবা? এখানে ইসলামী রাজনৈতিক দল অনেকগুলি আছে, আলেম ওলামা অনেক আছে বাংলাদেশে, তারা তো কিছু বলতেছে না, তুমি বলতেছো কেন? এই 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 যে যেই ছেলেগুলো রাস্তায় থেকে বাংলাদেশি করেছে, তারা তো সামনে ছিল, এখনো তাদের জীবন ঠিক নাই, এখনো তারা ভয়ের মুখে আছে, নিঃসন্দেহে। তারা তো, তাদেরকে তুমি কেন ব্যবহার করছো? তাদেরকে লেখাপড়ায় ফেরত যেতে দাও, তাদেরকে সুস্থির জীবন যাপন করতে দাও, তাদেরকে দূরে বসে তুমি কেন কলকাঠি নাড়ছো? তুমি কেন তাদেরকে বিএনপির বিরুদ্ধে লাগাচ্ছ, জামাতের বিরুদ্ধে লাগাচ্ছ? জামাত আর বিএনপির সমস্যা, ওদের দুইটা দলকে করতে দাও। আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, অশ্লীল ভাষা প্রয়োগ। আপনার গ্রামীণ ভাষা এক জিনিস, যেমন আমাদের রংপুরের ভাষা এক, চিটাগাংয়ের ভাষা এক, সিলেটের ভাষা এক, সেটা অন্য বিষয়, কিন্তু অশ্লীল ভাষা প্রয়োগ এমন পর্যায়ে গেছে যে এটা অকল্পনীয়, এটাকে বলা, এটা সহ্য করা যায় না। দিন দিন অবনতি হচ্ছে আরো। আপনি একজন রাজনৈতিক নেতাকে অবশ্যই সমালোচনা করবেন, তার কারণ উনি রাজনীতি যখন করে ওনাকে আপনি সমালোচনা করেন, কিন্তু তাকে ব্যক্তিগত আক্রমণ করে যা তা বলছেন, আপনি একটা নারীকে যা তা বলছেন, আপনি একটা নারীকে নিয়ে যা তা বলতে পারেন না, এটা আমাদের ধর্ম বলেন, আমাদের সংস্কৃতি বলেন, সব কিছুতে পারমিট করে না। আচ্ছা, তারপরে আরেকটা বড় জিনিস, সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন, আপনি ধরেন একটা সিনিয়র মানুষ আপনাকে এসে বলছে তুই কি জানিস, আপনি যা তা মানে একজন আরেকজনকে নিয়ে মানে এরকম কথাবার্তা বলছে। আমি বিএনপি বলেন, জামাত বলেন, এটা দুটো দলেরই অনেক সিনিয়র অনেকের সাথে কথা বলছি যে এইগুলো কেন হচ্ছে, বলে আমাদেরও নিয়ন্ত্রণ নেই, এটা এই ছেলেপেলের উপর, জি, এরা এদের মাধ্যমে প্রভাবিত। এগুলোকে চেক না করলে কি হবে জানেন? চেক না করলে এগুলো এক্সপ্লোড করবে। আপনি কিন্তু আসল কাজ ইউনূস সরকারও করতে পারছেন না, রাজনীতিবিদ আমরা দেখছি কিছু কিছু এক্সপ্লোর তো করছে। হ্যাঁ, এবং করতে পারছে না। এটাতে আমি বলছি যে শুধু রাজনৈতিক দলগুলোকে দোষ মানুষ দিচ্ছে, তাদেরকে শুধু দোষ জি, জি। দিয়ে না, তারা কিন্তু যথেষ্ট এই দেশটার জন্য আপনার খেটেছে, তারা জি, এই জি। দেশটার জন্য যথেষ্ট অবদান তাদের আছে। ব্যারিস্টার সানি, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অবস্থাটা দাঁড়িয়েছে, এতে কিন্তু আসলে সবাই অস্থির এবং কেউ কেউ ভয় পায় রীতিমতো যে আমার বিরুদ্ধে না জানি কি বলে, ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসে। এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা ভালো ভূমিকা রেখেছেন নিঃসন্দেহে, কিন্তু তারা একটা কাজ করতে পারতেন, ব্যক্তি আক্রমণ না করে গঠনমূলক সমালোচনা করতে পারতেন এবং বলতে পারতেন যে আপনার এই সংকটটা রয়েছে রে ভাই, কী কারণে রয়েছে, যে এই দেখেন আপনি এটা বলেছেন, কাজে আপনার সংকট এই জায়গায়। কিন্তু আমরা এই পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যে অবস্থাটা দাঁড়িয়েছে, এবং আপনি জানেন নিশ্চয়ই যে সাম্প্রতিককালে রাজনৈতিক দলগুলো রীতিমতো আতঙ্কের মধ্যে থাকে না, তারা যে কখন কার বিরুদ্ধে লেগে যায়। খুব সংক্ষিপ্ত একটু জানতে চাচ্ছি যে এ থেকে বেরিয়ে আসার উপায় কি? রাজনৈতিক দলগুলো তাদের বয়ান যেন ইস্যু ভিত্তিক, পলিসি ভিত্তিক হয় এবং মানুষের সমস্যা সমাধানের জন্য যেন তারা রাজনীতি করে, অধিকার আদায়ের রাজনীতি হয়। দেখুন, আমাদের দুঃখজনক যে আমাদের রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই তাদের নিজস্ব, তারা জাতিকে কি অফার করতে চায় এটা নিয়ে কোনো ফোকাস নাই, বা আদৌ এটা আছে কিনা তাদের। তাদের রাজনীতিটা এন্টায়ারলি দাঁড়িয়ে থাকে অন্য একটা রাজনৈতিক দলকে বিরোধিতা করার সাপেক্ষে। তো আপনার যখন মানে খুব বেশি কিছু নাই যে আমি জাতিকে এটা অফার করতে চাই, তখন আপনি কি করবেন? তখন আপনি আরেকজনকে বিরোধিতা করার সাপেক্ষে আপনার রাজনীতির বয়ান দ্বারা করাবার চেষ্টা করবেন। যতক্ষণ পর্যন্ত এইটা আসবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে না। আর এটাই জুলাইয়ের আকাঙ্ক্ষার একটা অন্যতম উপাদান, যে আমরা এই ব্যক্তি আক্রমণ বা আরেকজনকে বিরোধিতা করেই আমার রাজনৈতিক বয়ান। দেখুন, এটাতে কি হয় আসলে, এটাতে হয় এরকম যে ওও খারাপ আমিও খারাপ, আমি হচ্ছে কম খারাপ, ব্যাপারটা এরকম না। দেখুন, আগামী নির্বাচনে আমি তো মনে করি দুটো গ্রুপ, একটা হলো ভোটার আর একটা হচ্ছে যারা প্রার্থী, এই দুটো গ্রুপেই আসলে চ্যালেঞ্জ আছে। দেখুন, ভোটারটা দিয়ে শুরু করি। আপনি ভোটারকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কেন ভোট দিয়েছেন এই প্রার্থীকে, তার কাছে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে আপনি কোনো উত্তর পাবেন না। দেখবেন উনি খুব অ্যান্সেলারিকে উত্তর দেবে, দেখবেন যে হ্যাঁ উনি তো চিনি আমি অনেকদিন ধরে, উনি তো জানাজায় আসেন সব মানুষের, উনি আমার
যে ভাগনার খতনায় আসছিলেন, এই টাইপের কথাবার্তা। কিন্তু উনি এই আগামী 5 বছরের জন্য তাকে যে একটা সিরিয়াস বিজনেসের দায়ভার দিচ্ছেন আপনি, এইটার জন্য যে একটা গুণগতভাবে চিন্তা করে তাকে দেওয়া, এটা আসলে করে না। প্রার্থীদের সমস্যাটা হচ্ছে আপনার যে তারা, আমাদের রাজনৈতিক নেতাকর্মীগুলো, তারা আসলে মানে পলিটিক্যাল না, তারা পার্টিজান। এই যতক্ষণ পর্যন্ত ক্যান্ডিডেটরা পার্টিজান থেকে বেরিয়ে এসে পলিটিক্যালি বিহেভ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্যার উত্তরণ হবে না। তো এই জন্য আমাদের টু ফোল্ডেড চ্যালেঞ্জ, এই দুটো হলে আমাদের যে নতুন যে সংকট, এই নতুন বাংলাদেশে এটা রিজলভ হবে। ভোটারদের কি আগের মতো দৃষ্টিভঙ্গি রয়েছে না পরিবর্তন হয়েছে? ভোটারদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা ডিসেম্বরই হোক বা এটা জুনই হোক, এই সময়ের ভিতরে যে একটা গুণগত মেজর শিফট জি। করার, এটা কতখানি সম্ভব হবে এটা দেখার বিষয়। তবে এটা অফকোর্স খুবই চ্যালেঞ্জিং হবে আর কি। কারণ আমাদের ভোটারদের মনস্তত্ত্বে একটা জিনিস গেড়ে বসে আছে, সেটা হচ্ছে তারা কিন্তু একদম 11th আওয়ারে গিয়েও চিন্তা করে, দেখি আমার ভোটটা তো আসলে নষ্ট হতে দেব না। একজন প্রার্থী সে খারাপ হলেও দেখুন তার ভোট প্রয়োগের একটা অন্যতম মনস্তাত্ত্বিকভাবে চিন্তা করে, আমার ভোটটা যেন নষ্ট না হয়। ভোটারদের প্রতি আমার অনুরোধ থাকবে, বাংলাদেশের যে মুক্তিকামী গণতন্ত্রকামী যে ভোটার আছে, আগামী নির্বাচনে আপনার গুণগতভাবে একটা মানুষ যদি যোগ্য হয়, যে আইনসভায় আপনি যে গুরুদায়িত্ব দেওয়ার জন্য পাঠাচ্ছেন, তাকে আপনারা এই বিবেচনা করে আপনার ভোট প্রয়োগ করবেন। জনাব আবু রুশদ, ব্যারিস্টার সানি আব্দুল হক, আপনারা দীর্ঘক্ষণ আমাদের সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।